হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ডিউটিক্সের নিউটনিয়ান বলবিদ্যা। আজকে আমরা হচ্ছে কি নিউটনিয়ান বলবিদ্যার কি পরবর্তী অংশটুকু আজকে দেখবো আমরা। আজকের ক্লাসে আমরা হচ্ছে কি নিউটনিয়ান বলবিদ্যা হচ্ছে ঘূর্ণন গতি সম্পর্কিত টাইপের গুলা যে টাইপগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে সেই টাইপগুলোর প্রশ্নগুলো সমাধান করব। তোমরা জানো যে প্রথম ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডিউটিক্স এর আমরা কি করছিলাম, অনেকগুলো এমসিকিউ সলভ করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমরা আজকেও সেম জিনিসগুলো করব। কিছু জিনিস জানবো যে কৌণিক সরণ কি, তারপরে এই জিনিসগুলো আমরা জানি, আমি এগুলো আর পড়াবো না। তো মোটামুটি এই জিনিসগুলো তোমরা জানো যে কৌণিক সরণটা কাকে বলা হয়। কৌণিক সরণ হচ্ছে যে এই যে কোণ বরাবর যদি আমি এইখান থেকে যাত্রা শুরু করে, এই বিন্দু থেকে একটা বস্তুকে যাত্রা শুরু করে আমরা কি করে দেই, একদম একটা নির্দিষ্ট কৌণিক বরাবর যে দূরত্বটা অতিক্রম করবে সেটা ধরে নাও আমাদের থিটা পরিমাণ হতে পারে। এবং এইখান থেকে এটুকু ব্যাসার্ধ হচ্ছে আর, এদের এই চাপ হচ্ছে কত এস, এটাকে আমরা বলা হয় কি কৌণিক সরণ। কৌণিক সরণটাকে আমরা বলতে পারি যে থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কত এস বাই আর, এস বাই আর। এখান থেকে আমরা এস হচ্ছে কি যে চাপটা বা রৈখিক সরণ, তাহলে আমরা এস ইকুয়াল টু আমরা লিখতে পারবো আর থিটা। এটা হচ্ছে আমাদের এস হচ্ছে কি রৈখিক সরণ। তো আমরা হচ্ছে কি কৌণিক বেগ কাকে বলে, কৌণিক বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো কৌণিক সরণের অন্তরককে কি বলা হয়, কৌণিক বেগ বলে। কৌণিক বেগকে প্রকাশ করা কি দ্বারা, ওমেগা দ্বারা। তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত আমাদের, আমরা কৌণিক বেগ সমান লিখতে পারবো যে সময়ের সাপেক্ষে, তাহলে আমরা লিখতে পারবো টি থিটা ডিভাইডেড বাই কত ডিটি। এটা হচ্ছে আমাদের কৌণিক সরণের সূত্র। এটুকু মনে রাখলেই হবে। তাহলে আমরা এতটুকু যদি আমি বুঝতে পারি তাহলে হলো। তা আমরা হচ্ছে কৌণিক বেগ এবং কি সময় বা পর্যায়কালের মধ্যে একটা সম্পর্ক পড়তে পারি। দেখো, আমরা এখান থেকে একটা পূর্ণ গুণন সম্পন্ন করতে যদি আমাদের সময়টা টি লাগে, তাহলে আমি বলো তো কৌণিক সরণ এর পরিবর্তনের হারকে কি বলা হয়, কৌণিক বেগ বলা হয়। তাহলে কৌণিক সরণ কতটুকু, এইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ 2 পাই না। তাহলে আমরা একটা পূর্ণ গুণন সম্পন্ন করতে যে সময়টা লাগতেছে সেটাকে আমাদের কি বলা হইতেছে, পর্যায়কাল বলা হইতেছে। তাহলে দেখো আমরা এখানে যদি একটু আলাদা একটা পেজ নিয়ে নেই, দেখো পর্যায়কাল। হ্যাঁ, এটা একটু মনে রাখবা, আমাদের কি পর্যায়কাল, এই জিনিসগুলো একটু আসতে পারে। তাহলে পর্যায়কালটা আমরা কি, ধরো একটা পূর্ণ গুণন সম্পন্ন করতে, ধরো আমরা আর ব্যাসার্ধ একটা পূর্ণ গুণন সম্পন্ন করতে সময় কত নিয়েছে টি। কৌণিক সরণ কতটুক, সেটা হচ্ছে 2 পাই। এবং এইখান থেকে এইটুকু যে ঘুরতেছে, কৌণিক ব্যাক নিয়ে ঘুরতেছে না কৌণিক বরাবর, সেই কৌণিক ব্যাকটা কত, কৌণিক ব্যাক, সেই ব্যাকটা হচ্ছে কত আমাদের ওমেগা। এই জিনিসটা আমরা বের করতে হবে। আমরা ওমেগা ইকুয়াল টু আমরা যে সূত্রটা জানি, ওমেগা ইকুয়াল টু সেটা হচ্ছে কত 2 পাই বাই কত টি। এটা একটু মনে রাখতে হবে। ধরো আমাদের এখান থেকে একটা পূর্ণ, ধরো আমরা এন সংখ্যক ঘূর্ণন দিলে যে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে এন দিব। তাহলে একটু চিন্তা কর, একটা পূর্ণ গুণন সম্পন্ন করতে যে সময়টা প্রয়োজন হয় বা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ গুণন সম্পন্ন করবে সেটাকে আমাদের কি বলা হবে, কম্পাঙ্ক। ধরে নাও আমাদের 1 সেকেন্ড সেই করছে একটা দিছে, ধরো 2 সেকেন্ড, 1 সেকেন্ডে 5টা গুণন দিছে। ধরো আমরা সে কি করতেছে, এখান থেকে 1 সেকেন্ডে একটা গুণন দিতে পারে, দুইটা দিতে পারে, তিনটা দিতে পারে। তার জন্য আমরা বের করব পর্যায়কাল বা কম্পাঙ্ক। কম্পাঙ্ক এফ সমান আমরা জানি সেটা হচ্ছে কত 1/t। তাহলে এখানে আমরা বসাইতে পারবো, তাহলে কৌণিক বেগ সমান ওমেগা ইকুয়াল টু 2 পাই কত এফ। এটাও আমাদের একটা কৌণিক কম্পাঙ্কের সূত্র বা কৌণিক বেগের সূত্র। বুঝছো? তা এই যে দুইটা সূত্র পেলাম আমরা, এগুলো হচ্ছে কি কৌণিক বেগের সূত্র। এই সূত্রগুলো একটু মনে রাখবা। তাহলে ধরে নিতে পারো যদি আমরা প্রতি সেকেন্ডে আমরা n সংখ্যক ঘূর্ণন সম্পন্ন করলো, তখন কৌণিক বেগটা কেমন হবে, তখন ওমেগা ইকুয়াল টু 2 পাই এন এফ। তাহলে এতগুলা ঘূর্ণন সম্পন্ন করলে তখন এন এর মানটা কে যাবে, এফ চলে আসবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, কারণ এগুলা থেকে আমাদের প্রশ্ন হয়। তো চলো আমরা পরবর্তী প্রশ্নগুলা কি, পরবর্তী টাইপ হচ্ছে কি আমাদের কি কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণটা কি, কৌণিক ত্বরণ হচ্ছে কি কৌণিক বেগের পরিবর্তনের হারকে বলা হয় কি কৌণিক ত্বরণ। দেখো, আমরা কৌণিক ত্বরণের সূত্রটা আছে আমাদের আলফা দ্বারা প্রকাশ করা হয়, সেটা কি ডি ওমেগা ডিভাইডেড বাই কত ডিটি, এইটুকু। এটা হচ্ছে আমাদের কি কৌণিক ত্বরণ। তাহলে কৌণিক বরাবর যে ত্বরণ সৃষ্টি করে সেটাকে বলা হয় আমাদের কি কৌণিক ত্বরণ বলা হয়। তাহলে এখন দেখো, তা এইটুকু যদি হয় আমাদের কৌণিক ত্বরণের সূত্র, তাহলে আমরা এখান থেকে আমরা কি সময় সাপেক্ষে কৌণিক বেগের অন্তরকে কি বলা হয়, কৌণিক ত্বরণ বলা হয়। এটা সংজ্ঞা, এটুকু আমাদের দরকার নেই, তেমন একটা গুরুত্বপূর্ণ না। একটা জিনিস আগের অংশটুকু আসো, যে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক, এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক।
ব্যাগের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো কৌণিক ব্যাগের এবং রৈখিক ব্যাগের মধ্যে সম্পর্কটা কি আমরা সেটা জানি যে বি ইকুয়াল টু ওমেগা আর, বা আমরা এখানে এটা বলতে পারি যে বি ইকুয়াল টু, আমরা এটাও বলতে পারি যে কৌণিক ব্যাগ সমান, যে কৌণিক ব্যাগ ইকুয়াল টু আমাদের এটা বলতে পারি যে ওমেগা ইকুয়াল টু জাস্ট বি বাই আর। এইটা একটু মনে রাখবা, তাহলে কৌণিক ব্যাগ এবং রৈখিক ব্যাগের মধ্যে সম্পর্ক। তারপর আসছে আমাদের কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক, রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক, ত্বরণের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্কটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে এ হচ্ছে আমাদের কি রৈখিক ত্বরণ আর আলফা হচ্ছে কি কৌণিক ত্বরণ। তাহলে আমরা কি লিখতে পারবো আর আলফা, তার মানে এই যে একটা বৃত্তাকার ব্যাসার্ধ নিয়ে ঘূর্ণনশীল, তখন কৌণিক বরাবর যে ত্বরণটা উৎপন্ন হবে সেই কৌণিক ত্বরণটাকে বলা হয় আলফা। আমরা এইটুকু মনে রাখলেই হবে। আসো আমরা পরবর্তী দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি প্রশ্ন আসছে। দেখো ডাবিতে আসছে কত 15 এবং 16, খুলনাতে আসছে 16 17, জাহাঙ্গীরনগর 17 18, জাহাঙ্গীরনগর 16 17 কি বলছে যে ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক ব্যাগের মান কত, ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক ব্যাগের মান কত ব্যাগ, তাহলে ওমেগা। ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি যে 2 পাই বাই কত। একটা চিন্তা করো তো, একটা ঘড়ি পূর্ণ গুণন সম্পন্ন করতে কতটুকু সময় নেয় বলো তো, সেই মানটা হচ্ছে আমাদের কত, এটা আমরা জানি। তাহলে 1 মিনিট সময় নেয়, তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই, নিচে কত 1 মিনিট, 1 মিনিট সমান আমরা কত জানি বলো তো, 1 মিনিট না, এখান থেকে যাত্রা শুরু করে 60 মিনিটে হয় না 1 ঘন্টা, তাহলে আমরা কি লিখবো 60, তাহলে 3600 সেকেন্ড। এখান থেকে যদি তুমি 2 দ্বারা কেটে দাও তাহলে তুমি কি পাবো, ওমেগা ইকুয়াল টু কত পাই বাই কত বলো তো 1800 এত সেকেন্ড। এইটুকু আমাদের আশা করি বুঝছো। তাহলে এটা হচ্ছে কৌণিক ব্যাগের মান। তাহলে আনসার কোনটা হবে, এখান থেকে আনসারটা হচ্ছে এই যে ডি নাম্বারটা। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। চলো আমরা পরবর্তী প্রশ্নটাও দেখি। এটা আমাদের ঘন্টার কাঁটা, আগের থেকে ছিল মিনিটের কাঁটা, এখন বলো তো ঘন্টার কাঁটা বলছে। তাহলে এখন বল, একটা ঘড়ি, একটা ঘড়ি, এখানে একটা সম্পূর্ণ একটা ঘড়ি আছে, এখান থেকে যাত্রা শুরু করে ধরলাম আমরা এক বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ ঘুরে ঘুরে কত ঘন্টা পরে হয়, 12 ঘন্টা না, এটা তো জানো তুমি, 12 ঘন্টা জানো। তাহলে আমরা এখানে একটু চিন্তা করি, তাহলে কৌণিক ব্যাগটা কত হবে, আমরা 12 ঘন্টা পর একবার আসে, তাহলে আমরা ওমেগা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2 পাই বাই কত 1 ঘন্টা, মানে 12 ইন্টু কত 3600, 12 ইন্টু 3600। এইটুকু তো আমরা আশা করি জানি। দেখো তো এখানে তুমি 2 দ্বারা কাট, তাহলে এখানে কাটতে কত হয় 6, তাহলে বলো তো ওমেগা ইকুয়াল টু, তাহলে আমরা পাই রাখলাম, এই দুইটা শূন্য এই পাশে রইলো, 6 6 কত বলো তো 36 না, 300 কত 18 3 কত, তাহলে 21 এত শ। তাহলে এইটা হচ্ছে আমাদের যখন ঘন্টার কাঁটা বলবে তখন কৌণিক ব্যাগটা এত। এখন আসো যদি আমাদের বলা হয় সেকেন্ডের কাঁটা, এখন সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে আমাদের কৌণিক ব্যাগের মানটা কেমন, তখন আমাদের ওমেগা ইকুয়াল টু জাস্ট 2 পাই বাই রুট ওভার 2 পাই বাই টি, টি সমান আমাদের কত, একটা সেকেন্ডের কাঁটা বলো তো, একটা সেকেন্ডের কাঁটা কত সেকেন্ড পর একবার আসে, তার মানে 60 সেকেন্ড পর না, তাহলে 60 দ্বারা ভাগ করো, তাহলে কত আসবে, সেটা আসতেছে 30। তাহলে আমাদের ওমেগা ইকুয়াল টু পাইতেছ পাই বাই 30। এই জিনিসগুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোতে আসতে পারে। তো আমরা আশা করি এটা বুঝতে পারছি। তারপর আসো, এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে আসছে, দেখো 14 এবং 15 সেশন আসছে। তো তুমি বুঝতেই পারতেছো এই কোশ্চেনটা কিভাবে সমাধান করতে হবে তোমাকে। তো আসো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করে ফেলি। দেখো একটা কণা হচ্ছে কি ব্যাসার্ধ, অর্থাৎ কি কণার 2 মিটার ব্যাসার্ধ বৃত্তাকার পথে প্রতি মিনিটে বলছে, প্রতি মিনিটে কতবার ঘুরে, 30 বার ঘুরে, তার মানে টি ইকুয়াল টু এন, টি এর মান বলছে কত 1 মিনিট, এবং এন এর মানটা কত বলছে বলো তো, এন এর মান হচ্ছে কত 30 বার। তাহলে ওই রৈখিক ব্যাগটা কত সেটা বের করতে হবে, প্রতি মিনিটে সেই করে 2 মিটার ব্যাসার্ধের একটা কি এত ব্যাগে ঘূর্ণনশীল থাকে, তাহলে রৈখিক ব্যাগটা কত আগে একটু চিন্তা করতে হবে, তোমার আগে ওমেগাটা বের করতে হবে তাই না, ওমেগা সমান 2 পাই বাই কত টি। দেখো এখন এন বলছে, এন এর মান বলছে 2 পাই বাই এন এতটুকু। তাহলে এখন আসে আমাদের ওমেগা ইকুয়াল টু আমরা বের করতে পারবো 2
পাই। এন এর মান কত? 30। বলো তো হচ্ছে আমাদের কত বলছে প্রতি মিনিট, তার মানে কত? 60 সেকেন্ড। তাহলে এইখানে যদি তুমি ভাগ করো তাহলে 30, এই 30 কে 30 দ্বারা ভাগ করলে 1, তাহলে ওমেগা সমান কত পাইতেছ? 3। এতটুকু পাইলে তাহলে আমরা রৈখিক বেগ এবং কি কৌণিক বেগের মধ্যে সম্পর্কটা কি করছি বলো তো? আমরা রৈখিক বেগ এবং কৌণিক বেগের সম্পর্ক করছি বি ইকুয়াল টু ওমেগা, আর আমাদের রৈখিক বেগ বের করতে হবে, তাহলে আমরা ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে 3, আর আর তো হচ্ছে ব্যাসার্ধ, তাহলে দেখ সরি আমরা এখানে 3 হবে না, এটা হচ্ছে আমাদের পাই হবে জাস্ট, এটা হচ্ছে পাই। তাহলে আমরা পাই ইন্টু কত? ব্যাসার্ধ কত? 2। তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমরা ব্যাক পাইতেছি কত? 2 পাই। তাহলে একক কি? মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কৌণিক বা এটা হচ্ছে আমাদের কি রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? এটাই আমাদের আনসার। তাহলে দেখো তো আনসার কোনটা? আনসার হচ্ছে এই যে, সরি আমাদের আনসার হচ্ছে 8। বুঝছো? তাহলে আমরা এইটুকু গেল আমাদের কি রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা চলো পরবর্তী প্রশ্নটা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো এই প্রশ্নটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। কত সালে আসছে দেখো? 6 এবং 7, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে 13 এবং 14 সেশনে। কি বলছে দেখো, যে আমাদের এই প্রশ্নটা বলা হয়েছে যে যে একটি পাখা, কি বলছে? একটি পাখা প্রতি মিনিটে, তার মানে প্রতি মিনিটে 60 বার করে। তাহলে আমরা এখানে বলছে টি এর মানটা বলে দিয়েছে কত? 60 সেকেন্ড। তাহলে এন এর মানটা কত? এন এর মান বলছে কত? হচ্ছে 60 বার। তাহলে এক বলে পাখাটির কৌণিক বেগ কত? কৌণিক বেগ মানে কি? ওমেগার মানটা কত? তাহলে দেখো আমরা ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি, সেটা আমরা একটু আগে দেখাইলাম, 2 পাই বাই কত? টি। যেহেতু এন বলে দিয়েছে তার মানে এন একটা আসবে। তাহলে এখন বলো তো, তাহলে 2 পাই ইন্টু এন এর মান কত? এন এর মান হচ্ছে 60, আর নিচে কত মিনিট বলছে? 1 মিনিট, তাহলে 60। তাহলে এটা কাটাকাটি করো, তাহলে ওমেগা ইকুয়াল টু কত পাইতেছো? 2 পাই। বুঝছো? তাহলে এইটুকু আমাদের আনসার। এটা আমাদের যেখানে আছে সেটা হচ্ছে আনসার। দেখো তো আমাদের এই অংশটুকু আছে না? ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটার আনসার হচ্ছে ডি নাম্বার। তো এটা দেখো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজে প্রশ্নটা আসছে, যে যারা 7 কলেজে পরীক্ষা দেবে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো করে, তো এই টাইপের প্রশ্নগুলাই করবে তোমাকে, তো অবশ্যই একটু মনে রাখবা। দেখা একটি বস্তু কণা 2 পাই বলছে কত? ব্যাসার্ধটা বলে দিছে কত? 2 পাই মিটার। এখানে আমাদের ব্যাসার্ধ বলে দিছে 2 পাই মিটার, ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত মিটার পার কি সমদ্রুতিতে ঘুরছে। তার মানে এখানে এটা কি বলছে বলো? বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে এটা রৈখিক বেগ বলে দিছে, রৈখিক বেগ। দেখো রৈখিক বেগ বলে দিছে, তাহলে ঘুরতে আসছে, ঘুরছে এবং একবার ঘুরে আসতে বস্তুটির কত সময় লাগে? তার মানে একবার ঘুরে আসতে, মানে এখানে এন এর মানটা কত? এন এর মান হচ্ছে 1। ঘুরে আসতে সময় কতটুকু লাগে সেটা বের করতে হবে। তার মানে একটু চিন্তা করো, তাহলে আমরা টি চাইছে, তাহলে আমরা টি এর সাথে কার সম্পর্ক করছি? ওমেগার সম্পর্ক করছি। ওমেগা ইকুয়াল টু কত? 2 পাই বাই টি। তাহলে এখানে তুমি কি কৌণিক বেগ জানো? জানো না। তাহলে টি এর মানটা বের করতে হবে, কিন্তু আমাদের এখানে রৈখিক বেগ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। দেখো আমরা এটা পড়ছি না, ওমেগা ইকুয়াল টু বি বাই আর, তাই তো? আমরা কি বের করব? সময়টা বের করতে। তাহলে আমরা এখানে 2 পাইটা লেখ, তাহলে আমরা এখানে কত? 2 পাই এন এর মান ডিভাইডেড বাই কত? টি ইকুয়াল আমরা কত লিখতে পারি? বি বাই আর। এখন বলো আমরা এই অংশটুকু পাইলাম, তাহলে আমরা বি ইকুয়াল টু, তাহলে এখন বলো তো আমরা বের করবো কার মান? টির মানটা বের করবো, তাহলে গুণ করে দাও, আর গুণ করো, তাহলে এখানে আসে 2 পাই স্কয়ার এন ডিভাইডেড বাই কত? বি ইকুয়াল কত? এখানে হচ্ছে আমাদের সময়টা হচ্ছে টি। এইটুকু তো আমরা আশা করি বুঝছি। তো চলো আমরা এখানে কালারটা একটু সাদা কালার নিয়ে নিই। তো এখন বলো তো যে 2 পাই রাখলাম আমরা, 2 পাই স্কয়ার, এখন এইখান থেকে বি পাইছো। আচ্ছা আমরা এখানে পাই হবে না, সরি একটু মিস্টেক হয়ে গেছে, এই অংশটুকু হচ্ছে পায়ের মতো আমি লিখে ফেলছি, এটা হচ্ছে আমাদের কত? ব্যাসার্ধ হবে, তাহলে 2 পাই আর এন ডিভাইডেড বাই কত? বি ইকুয়াল কত? টি। যেহেতু আমরা টি এর মানটা বের করবো, তাহলে 2 পাই, 2 পাই আর এর মান কত বলো তো? আর এর মানটা হচ্ছে আমাদের কত? 2 আর ইন্টু 2 আর ইন্টু এন এর মান কত? একবার না এত, ব্যাক কত বলছে দেখো? 4, তাহলে এখানে 4। একটু কাটাকাটি করো, এটা এটাতে ভাগ করলে কত আসবে? 4। তাহলে আমরা এখানে কত পাইতেছো বলো তো? জাস্ট পাই স্কয়ার পাইতেছো, আর এইখানে কত পাইতেছো? টি। এত। তাহলে আমাদের সময়টা কত পাইলাম? তাহলে আমরা টি ইকুয়াল টু জাস্ট কি পাই স্কয়ার এত সেকেন্ড। আমরা এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এই কোশ্চেনটাই আমাদের সঠিক উত্তর। তো দেখো এই টাইপের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে দেয়,
এটা আনসার কোনটা হবে? বি নাম্বার না? এটার আনসার হচ্ছে বি। ক্লিয়ার? তো আশা করি এই টাইপের প্রশ্নগুলো তোমরা আসতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন হচ্ছে জড়তার ভ্রামক দিয়ে প্রশ্ন আসছে। দেখো জড়তার ভ্রামক হচ্ছে কি, কোনো বস্তুর গতি বা তথা বাধাটা হচ্ছে কি জড়তার ভ্রামক। এটা আমাদের একটা বুঝতে হবে। তারপর হচ্ছে কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোনো বস্তু ঘূর্ণনের পরিবর্তনে বাধা দেওয়াটা হচ্ছে আমাদের কি জড়তার ভ্রামক। এতগুলা বিষয় বেশি জানা আমাদের দরকার নেই, কারণ একটু ধরো আমরা এটা একটু বোঝাই। এখানে আমরা একটা বস্তু আছে, একটা অক্ষকে কেন্দ্র করে সেগুলো অনেকগুলো ব্যাসার্ধ থাকে, এইগুলা আমাদের কি এই জায়গায় প্রত্যেকটা কি থাকে, কণা থাকে, এবং কণাগুলো একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামক থাকতে পারে। সেক্ষেত্রে আমরা জড়তার ভ্রামক, ভ্রামক হচ্ছে আই। তাহলে দেখো জড়তার ভ্রামক আই ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি সামেশন অফ এম আই আর আই স্কোয়ার। তার মানে এখানে যে কণাগুলো, প্রত্যেকটা কণা থাকে, অনেকগুলো কণা থাকে, এই কণাগুলোর ব্যাসার্ধ আমরা এইগুলো জানি। তাহলে সেক্ষেত্রে আই ইকুয়াল টু লিখতে পারি সামেশন, আই ইকুয়াল টু আমরা লিখতে পারবো যেটা, সেটা হচ্ছে এম আর স্কোয়ার। এটাকে আমরা বলা হয় জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামকের একক গুলা কি? তাহলে আমরা জড়তার ভ্রামকের একক, একক হচ্ছে কেজি কত মিটার স্কোয়ার। মাত্রাটা কি? মাত্রা হলো দেখো কেজি এম টি স্কোয়ার, এম টি স্কোয়ার। তো এইগুলো হচ্ছে আমাদের জড়তার ভ্রামকের জন্য যতটুকু বেসিক প্রয়োজন সেই জিনিসটুকু। এটুকু বুঝছো? তো আমরা চলো পরবর্তীটা দেখি, যে আমরা কি কোনো অক্ষ বরাবর একটা সমকোণিক বেগে জড়তার ভ্রামক বা সংখ্যার গতিশক্তির দ্বিগুণ। দেখো আমরা জড়তার ভ্রামক এবং গতিশক্তির মধ্যে যে সম্পর্কটা আমরা পড়ছি, দেখো জড়তার ভ্রামক এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। দেখো এই যে যখন আমরা একটা বস্তু ঘূর্ণনশীল অবস্থায় থাকে, ধরো আমরা এখানে কি, সে কি করতেছে, কৌণিক বল নিয়ে একটা ঘুরতেছে, সে কৌণিক ব্যাগটা নিয়ে ঘুরতেছে। কৌণিক ব্যাগটা কেমন হবে? ধরো আমরা এটা অক্ষকে কেন্দ্র করে, তোমরা অনেক সময় দেখো না ফ্যান গুলা ঘুরতেছে একটাকে একটা লাঠির মাঝখানে, এইভাবে ঘূর্ণনশীল অবস্থায় থাকলে দেখি ওমেগা কৌণিক বেগে করে, তখন আমরা গতিশক্তি হয়। এই গতিশক্তিটা কেমন হয়? সেটা হচ্ছে আমাদের ই ইকুয়াল টু হাফ হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে দেখো আমরা যেহেতু বলছি কি, দেখো কোনো অক্ষের সমকৌণিক ব্যাগে, সমকৌণিক ব্যাগে আবর্তন বস্তু জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে গতিশক্তির দ্বিগুণ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এইটাও ধ্রুবক এইটাও ধ্রুবক, তাহলে আমরা কি লিখতে পারি আই ইকুয়াল টু 2 ই। তাহলে এই যে এইটাই আমাদের এখানে বলা হয়েছে। তাহলে গতিশক্তি, আচ্ছা জড়তার ভ্রামক গতিশক্তির কি হয়, দ্বিগুণ হয়। ওকে, দেখো আমরা আরেকটা জিনিস মনে রাখতে হবে। ধরো এম ভরে কোনো বস্তু যদি আণবিক ভাবে গড়াতে থাকে, তাহলে মোট গতিশক্তি কত? ধরো আমরা এটা একটা আণবিক তল, এখানে আমরা এম ভরে একটা গতিশক্তি আছে, এবং এটা কি গোলাকৃতির, সে কি করতেছে, ঘূর্ণনশীল অবস্থায় আছে। এখান থেকে সে কি করে, ঘূর্ণনশীল অবস্থায় আছে। এই যে ঘূর্ণনশীল অবস্থায় থাকে, তখন তারা কি করতেছে, একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, সেই ব্যাগটা কত, ওমেগা, বা এইখানে সে সামনের দিকে বি ব্যাগে যাচ্ছে, তখন এখানে দুইটা গতিশক্তি কাজ করে, একটা ঘূর্ণন গতিশক্তি আর এটা হচ্ছে কি রৈখিক গতিশক্তি। তাহলে আমরা মোট গতিশক্তিটা কত হবে, মোট গতিশক্তি। দেখো আমরা যদি প্রথমে ঘূর্ণন গতিশক্তি চিন্তা করি, তাহলে সেটা কত, এটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। আর যদি রৈখিক গতিশক্তি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কত, হাফ এম বি স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের যখন একটা আণবিক তল বরাবর কি করে ঘূর্ণনশীল থাকে, তখন আমরা গতিশক্তিটা পাই। তো চলো আমরা পরবর্তী টপিকটা দেখি। দেখো আমরা চক্রবর্তীর ব্যাসার্ধ, দেখো আমরা একটু আগে যেই জিনিসটা করলাম না, দেখো কোনো দৃঢ় বস্তুর সাপেক্ষে, ধরো আমরা এটা একটা বস্তু আছে, এই যে এখানে একটা কেন্দ্রকে দৃঢ় বস্তুর সাপেক্ষে যে দূরত্ব থাকবে, এই যে দূরত্বটা আর, এবং এই কণাটার বর, এই কেন্দ্রভূত কণার ক্ষেত্রে ওই কেন্দ্রভূত কণার বর বা বস্তু কণার জড়তার ভ্রামক ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র বস্তু জড়তার ভ্রামকের সমান, বা নির্দিষ্ট অক্ষরের কেন্দ্রভূত বস্তু কণার লম্ব দূরত্বের কি কি লম্ব দূরত্বকে কি বলে, চক্রবর্তীর ব্যাসার্ধ বলে। এই যে এখানে ধরো আমরা এই বস্তুটার বল কি, এইটার কেন্দ্রে অবস্থিত, এইখান থেকে আমরা এর লম্ব দূরত্বে যতটুকু দূরত্ব থাকবে, সেই দূরত্বটাই কি হচ্ছে আমাদের এই কি চক্রবর্তীর ব্যাসার্ধ। তাহলে আমরা জড়তার ভ্রামক অনুসারে আমরা কি লিখতে পারি, আই ইকুয়াল টু আমরা কত, এম কে স্কোয়ার। এই কেটাকে আমরা বলা হয় চক্রবর্তীর ব্যাসার্ধ। আমরা কি লিখতে পারি, কে ইকুয়াল টু আই বাই এম, স্কোয়ার করে দিচ্ছি, রুট করে দিলাম। এটা হচ্ছে আমাদের একটা চক্রবর্তীর ব্যাসার্ধর সূত্র, এটা একটু মনে রাখবা তাহলে হবে। চক্রবর্তীর ব্যাসার্ধের মাত্রাটা কি, চক্রবর্তীর ব্যাসার্ধের মাত্রা কি, ওকে, ব্যাসার্ধ বলতে আমরা বুঝা সেটা হচ্ছে মিটার। ওকে, এটা একক হচ্ছে, একক কি, চক্রবর্তীর ব্যাসার্ধের একক হচ্ছে হচ্ছে মিটার। মাত্রা, মাত্রা হচ্ছে এল। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ আমরা এই জিনিসগুলো পারলে আমরা চক্রবর্তীর ব্যাসার্ধ যে কোনো জিনিস আমাদের সহজ হয়ে যাবে। আচ্ছা আমরা এই জিনিসগুলো একটু দেখি। এখন আমাদের এখানে কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, কোনগুলোর জন্য কিরকম জড়তার ভ্রামক হবে।
চলো আমরা প্রথমত আসো, যদি আমাদের এই জিনিসগুলো একটু মনে রাখবা, আমাদের এইগুলো একদম মুখস্থ করার চেষ্টা করে ফেলো। দেখো, যদি আমি কি হয়, একটা সূর্য, একটা দণ্ড থাকে, এটা একটা সূর্য দণ্ড, এই দণ্ডটার একটা দৈর্ঘ্য থাকতে পারে। ধরো আমরা এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এল, এই দণ্ডটার এইখান মাথা থেকে এই মাথার দৈর্ঘ্য হচ্ছে কত, এল। এদের মধ্যবিন্দুকে আমি যদি একটা অক্ষ চিন্তা করি, এটা হচ্ছে আমাদের এল, এটা দ্বারা আমরা পি কিউ অক্ষ, তখন আমরা এই অক্ষের সাপেক্ষে এই দৈর্ঘ্যটুকু কত, L/2, এটুকুর দৈর্ঘ্য কত, L/2। এদের জড়তার ভ্রামকটা কত, সেক্ষেত্রে জড়তার ভ্রামক দেখো, তাহলে জড়তার ভ্রামক I ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আমরা সেই মানটা পাবো সেটা হচ্ছে কত, এম এল স্কোয়ার বাই কত, এল স্কোয়ার বাই কত, 12। এবং তাহলে চক্রবর্তীর ব্যাসার্ধটা কত আসবে, এটা হচ্ছে জড়তার ভ্রামক। চক্রবর্তীর ব্যাসার্ধ, এটার আমরা সেম জিনিসটাই পাবো, জাস্ট কি এম, এমটা কি চলে যাবে, কারণ আমরা এম কাটা দেয়, তাহলে তখন আমরা কি পাবো, জাস্ট চক্রবর্তীর ব্যাসার্ধ কে ইকুয়াল টু হচ্ছে এল বাই কত, √12। ওকে, এখন ধর আমরা সেম শুরু একটা দণ্ডই ছিল, এই শুরু দণ্ডটাই ছিল, বুঝছো? আচ্ছা আমরা এটা দিয়ে দিই। দেখো এই যে শুরু দণ্ডটার, এখান থেকে আমাদের এই দণ্ডটার কি একটা অক্ষ আছে, এই যে ধর আমরা এই পাশ দিয়ে একটা কি আছে, অক্ষ আছে, এই যে অক্ষটার, এই যে অক্ষর সাপেক্ষে যদি আমি কি করি, জড়তার ভ্রামকটা বের করতে চাই, ধরো আমরা এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে কত, এল। এদের যে জড়তার ভ্রামকটা যদি আমরা বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, তখন আমরা সূত্রটা লিখবো, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক আই ইকুয়াল টু, আমাদের সেটা আসতেছে কত, এম এল স্কোয়ার বাই 3। এটা আমরা পাবো, এটা হচ্ছে একটা জড়তার ভ্রামকের জন্য, তো এইটুকু একটু মাথায় রাখতে হবে। তারপর আসো, আমরা যদি একটা পাতলা চাকতি হয়, ধরো আমরা একটা চাকতি, চাকতি তো বুঝো মানে চাকা বা চুরি যেটাই বলো, এটা চাকতি হয়, পাতলা, পাতলা চাকতির জন্য জড়তার ভ্রামক, এটা আমরা এই পাশে লিখলাম, যে পাতলা বৃত্তাকার চাকতির কেন্দ্রে, পাতলা বৃত্তাকার চাকতির, চাকতির কেন্দ্র দিয়ে, কেন্দ্র দিয়ে পৃষ্ঠের অবিলম্ব, কেন্দ্র দিয়ে পৃষ্ঠের অবিলম্ব, পৃষ্ঠের অবিলম্ব গমনকারী, গমনকারী অক্ষের সাপেক্ষে, সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে দেখো, তাহলে আমরা এই যে এই জিনিসটা আমরা বের করে ফেলতে পারবো, তাহলে আমরা জড়তার ভ্রামক অক্ষের সাপেক্ষে, সেক্ষেত্রে জড়তার ভ্রামকটা হচ্ছে, সাধারণ যে জড়তার ভ্রামকটা পড়ছে সেটার সমান 1/2 এম কত, আর স্কোয়ার। তো চক্রবর্তীর ব্যাসার্ধটা কি হবে, জাস্ট এম তুলে দেবে আর বাকিগুলো ঠিক থাকবে, তো চক্রগতির ব্যাসার্ধ, চক্রবর্তীর ব্যাসার্ধ কে ইকুয়াল টু আমরা কত পাবো, জাস্ট r/√2। ওকে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তারপরে আসো, আমরা একটা নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে, ধরো আমরা এটা দিয়ে একটা সিলিন্ডার হবে, আমরা এই সিলিন্ডারের অক্ষের সাপেক্ষে আমরা যদি একটা জড়তার ভ্রামকটা বের করি, তাহলে আমাদের কি হবে, একটা নিরেট সিলিন্ডার আছে, এই যে একটা সিলিন্ডার একদম কেন্দ্র, এই কেন্দ্র ধরো আমরা সিলিন্ডার একটা ব্যাসার্ধ থাকবে আর, তখন আমাদের জড়তার ভ্রামকটা কেমন, সিলিন্ডারের কেন্দ্র বরাবর তখন একটা নিরেট মানে একদম থাকবে যেটা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক হবে, যে সূত্রটা সেটা হচ্ছে, আমরা কি লিখতে পারবো, সেম সূত্রটাই, সেটা কত, 1/2 এম আজকে, এই যে সিলিন্ডারে যতটুকু বল আছে সেটুকু চক্রবর্তীর ব্যাসার্ধটাও সেম, কে ইকুয়াল টু কত, r/√2, এতটুকু আমাদের গেল। এখন আসো, আমাদের যদি আয়তকার হয়ে যায়, ধরো একটা আয়তকার থাকে, তো এই যে আয়তকার অক্ষের বা আমরা এদের কেন্দ্র যদি হয়, এদের একটা কেন্দ্র পাবো না, এই যে এদের কেন্দ্র বরাবর, এই যে কেন্দ্র বরাবর যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করি, ধরে না আমরা এই আয়তকার অক্ষের দৈর্ঘ্য হচ্ছে কত, এ, এই পাশের দৈর্ঘ্যটা হচ্ছে কত, বি,
এই অক্ষের সাপেক্ষে যদি আমি কেন্দ্রটা চিন্তা করি তাহলে দুইটা অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামকটা পাবো, সেটা হচ্ছে I ইকুয়াল টু, দেখো আমরা এখান থেকে জড়তার ভ্রামকটা আমরা পাইতেছি, সেটা আসতেছে কি হলো I ইকুয়াল টু, আমরা যেটা পাবো সেটা হচ্ছে m l স্কোয়ার বাই 12, যেটা আমরা x অক্ষ বরাবর, আরেকটা পাবো সেম ভাবে, এটা হচ্ছে a স্কোয়ার, আরেকটা হচ্ছে কত m b স্কোয়ার বাই 12, কারণ দুইটাই দৈর্ঘ্য কি সমান, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারবো m বাই 12, কমন নিলে আমরা কি পাবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার পাবো। এখন আমাদের চক্রগতির ব্যাসার্ধ যদি বল, তাহলে আয়তকারের ক্ষেত্রে চক্র গতির ব্যাসার্ধ, গতির ব্যাসার্ধ, ব্যাসার্ধ, তাহলে আমরা কি কে ইকুয়াল টু সেম ভাবে রুট করে দিবা, তাহলে সেক্ষেত্রে m তো থাকবে না, তাহলে আমরা কি রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই রুট কত 12, এটা হচ্ছে আমাদের আয়তকার কোনো বস্তুর ক্ষেত্রে আমাদের কি জড়তার ভ্রামক। এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা কি একটি একটি পাতলা পাতলা চাকতির চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক, ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, তাহলে দেখো ব্যাসের সাপেক্ষে যদি একটা পাতলা জড়তার ভ্রামক হয়, ধরো আমরা এটা একটা চাকতি বা বৃত্তাকার, এটা হচ্ছে আমাদের ব্যাস হতে পারে, এই বরাবর আমরা একটা ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক, কারণ ব্যাস বরাবর যাবে, সেই ক্ষেত্রে জড়তার ভ্রামকটা কি হবে, সেই ক্ষেত্রে জড়তার ভ্রামকের সূত্রটা হবে যে যখন আমরা ব্যাস বলে দিবে তখন জড়তার ভ্রামক হবে I ইকুয়াল টু 1/4, কত আমরা লিখতে পারবো m আর স্কয়ার, এইটুকু আমাদের একটু মাথায় রাখতে হবে, বুঝছো? তাহলে আমরা এইটুকু যদি মনে রাখতে পারি তাহলে আমাদের একদম কভার হয়ে যাবে। তা আমরা এইটুকু একটু মনে রাখবা, তারপর আসো আমরা আরেকটু জিনিস দেখতে হবে, ধরো আমরা একটা চাকতি আছে, সেম চাকতিটা, কিন্তু আমরা এই চাকতিটাকে একদম পৃষ্ঠ বরাবর যাচ্ছে, এবং এইখানে আমরা কেন্দ্র সাপেক্ষে, এই কেন্দ্রটা হচ্ছে আমাদের কত ব্যাসার্ধ আর, এই যে চাকতির, সেক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামকের সূত্রটা কি হবে, যখন আমরা একদম পৃষ্ঠ বরাবর, চাকতির পৃষ্ঠ বরাবর আর ব্যাসার্ধ হয়, তখন আমাদের জড়তার ভ্রামকটা কেমন হবে, জড়তার ভ্রামক, দেখো আমরা এই জিনিসগুলো একটু তুমি নিজে লিখে নিও, নোট করে নিও, কারণ এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামক I ইকুয়াল টু কত, জাস্ট 3/2 m আর স্কয়ার, ওকে। আমরা যেই জিনিসগুলো বলাইলাম এইগুলা থেকে আমাদের কি আসবে, এমসিকিউ গুলো আসবে, তো একটু মাথায় রাখবা, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আচ্ছা আগে আমরা আসলে আরেকটা প্রশ্ন আছে মনে হয় এই পাশে, এই প্রশ্নটা দেখো, একটি কঠিন বেলুনের বড় হচ্ছে কত এত, কঠিন বেলুনটার বড় কত এত, তাহলে এই চক্রগতির ব্যাসার্ধ বলে দিচ্ছি এত, তাহলে আমরা জড়তার ভ্রামক করব, তাহলে আমরা I ইকুয়াল টু কি করছি, আমরা I ইকুয়াল টু করে আসছি জাস্ট কত m, কত কে স্কয়ার, চক্রগতির ব্যাসার্ধ বলছে, তাহলে আমরা জড়তার ভ্রামকটা বের করব। তো প্রথম কাজ আমাদের m এর মানটা বসান, 5 ইন্টু কে কত 25 সেন্টিমিটার না 25, তাহলে আমরা আগে এখানে এটাকে 25 দিয়ে নিই, তারপর আমরা ক্যালকুলেশন করি, ওকে। আচ্ছা আমরা এখানে একটু আলাদা করে করি, দেখো 25 সেন্টিমিটারকে তাহলে আমরা 0 পয়েন্ট কত আসবে 25, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কার মান, এর ব্যাসার্ধ আর এর মান, তাহলে আমরা আর যদি আমরা এখানে বসাই তাহলে আর মানে কি স্কয়ার, 0.25, এরপর কি হবে স্কয়ার। এখন বলো তো 225 কে তুমি বর্গ করলে কত, বলো আসলে আমরা 225 কে বর্গ করি আমরা 25, তাহলে বলো তো 5 5 25, 5 দুগুণে 10 হচ্ছে কত 12, একবার কাটো তাহলে 50, বুঝছো, 5 2 হচ্ছে আমাদের কত আসতেছে 6, তার মানে কত আমাদের 625 আসতেছে, এতটুকু আমরা পাইতেছি বর্গ করলে, তাহলে আমরা এইখানে পাবো 5 ইন্টু, তাহলে এখন বলো 625 পাইতেছো, কয় করে এই পাশে দশমিক ছিল, একটা দুইটা চারটা, 1 2 3, আর এটা হচ্ছে কয়টা চারটা, এই পাশে একটা শূন্য দাও, তারপরে এই যে চারটা দশমিক আমাদের এই পাশে প্রয়োজন আছে, মনে থাকবে, তো আশা করি এইটুকু ক্লিয়ার। তাহলে আমরা কত 5 ইন্টু কত পাবো আমরা 0.625, তাহলে আমরা এটা গুণ করো, তাহলে আমরা গুণ করলে কত 5 5 25, 5 দুগুণে 10 শূন্য, 12 2 কত 5 দুগুণে 10, তাহলে দেখো আমরা কত পাবো 5 6 কত 30, কত পাইতেছি আমরা 5 6 30 আর হচ্ছে 10 কত 31, তাহলে আমরা কত 3 1,
এই দশমিক একটা দুটো তিনটা, তাহলে 1 2 3, তাহলে 3.1। বুঝছো কি কোথাও ভুল করলাম? আচ্ছা, এটা তো অনেক আগে আসছে, ক্যালকুলেটর ইউজ করা লাগবে, এইভাবে ক্যালকুলেটর ইউজ করবা তাহলে সঠিক উত্তরটা চলে আসবে। দেখো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসছে কত 6 এবং 7 সেশনে আসছে। কি বলছে, এত গতি শক্তি বিশিষ্ট একটি চাকার যে প্রতি মিনিটে এতবার কি করে, তাহলে ঘূর্ণন জড়তার ভ্রামক কত, তার মানে এন এর মান বলে দিছে। এন এর মান কত 602, তাহলে টি এর মানও বলে দিছে কত 1 মিনিট, এবং গতি শক্তিও বলে দিছে থেকে ই ইকুয়াল টু, সেটা কত বলছে 24400 এত জুল। দুইটা, হ্যাঁ। তাহলে জড়তার ভ্রামকটা বের করতে হবে। তাহলে আমাদের আগে দেখো গতি শক্তির সাথে আই ইকুয়াল টু আমরা কি করছি, ইকুয়াল টু করছে হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে আমরা আই এর মানটা বের করতে হবে। তাহলে আমরা আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, তাহলে ই ডিভাইডেড 2ই ডিভাইডেড বাই কত ওমেগা স্কয়ার ইকুয়াল কত আই। এখন কত হলো, আমরা ওমেগার মানটা কিভাবে বের করব, 2 পাই বাই কত টি। এন এর মান এত, তাহলে আমরা দেখো 2 পাই ইনটু এন এর মান কত 602, আর নিচে টি এর মান কত 60 30, তাহলে আমার কত আসছে 60 602 পাই বাই কত 30। তাহলে আমরা এখানে বসাও, তাহলে আমরা 2 ইনটু এর মান কত বলছে বলো তো, আমরা এর মান বলে দিছে 22400 ইনটু ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে এটাকে তুমি এতটুকু পাইতেছো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 602 পাই ডিভাইডেড বাই কত 30। তুমি এইটুকুকে ক্যালকুলেটর ছাড়া তুমি করতেই পারবে না, এত বড় ক্যালকুলেশন। তো অবশ্যই যদি হাতে ক্যালকুলেশন করতে পারবো তো অনেকটা বড় হয়ে যাবে, অনেক লেন্দি সময় হয়ে যাবে, যেহেতু তোমার পরীক্ষার মাঝখানে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তো অবশ্যই একটু চিন্তা করবা ক্যালকুলেটর ইউজ করা যায় কিনা। ওকে, তো দেখো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত 5 এবং 6 সেশনে আসছে। কি বলছে, এত বড় এম বড় একটা বস্তুর কেন্দ্র এবং কি তলের সহিত লম্ব বক্ষের সাপেক্ষে একটি আয়তাকার পাতের জড়তার ভ্রামক বলে দিচ্ছে এত, এবং পাতটির প্রস্থ বলেছে এত, মানে এম এ ধর আমরা বি বলে দিচ্ছে এবং বর বলে দিচ্ছে এত হলে, তাহলে দৈর্ঘ্যটা কত সেটা বের করতে হবে। তাহলে এল এর মানটা আমরা এর মানটা কত সেটা বের করতে হবে। তো দেখো আমরা জড়তার ভ্রামক কি বললাম দিন, আয়তকারের ক্ষেত্রে রুট ওভার কত এ স্কয়ার প্লাস কত বি স্কয়ার বাই কত, দেখো আমরা একটু আগে পড়ে আসলাম না, সেটা কত ছিল, এই দেখো এ স্কয়ার বি স্কয়ার, দেখো আমরা এম বাই 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার, হ্যাঁ আমরা এটা একটু বুঝলাম। দেখো আমরা এই অংশটুকু পাবো এম বাই কত 12 ইনটু কত এ স্কয়ার প্লাস কত বি স্কয়ার, যেহেতু আমরা আয়ের মানটা আমরা বের করব, এম কত 12, 12/12, এখানে কত স্কয়ার, স্কয়ার মান তো আমরা জানি না, তাই আমরা স্কয়ার মান জানি না, তাহলে স্কয়ারে রাখলাম প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মান কত 1 উপর স্কয়ার, এটা কাটা, আয়ের মান কত বলছে বলো তো 5 না, তাহলে দেখো বিয়োগ করে দাও, তাহলে আমরা কত পাচ্ছি এ স্কয়ার ইকুয়াল টু কত 4, তাহলে আমরা এর মান কত পাবা, এর মান হচ্ছে 2, তাহলে এত মিটার, তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে সি নাম্বারটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো এই প্রশ্নটা আমাদের চুয়েটে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আমি কেন দিলাম, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এই টাইপের প্রশ্নগুলো বেশি দিয়ে থাকে। কি বলছে, নিজ অক্ষের সাপেক্ষে দুটি বস্তুর জড়তার ভ্রামক আই এবং 2y, একটা বস্তু বলছে আই আর একটা বস্তু 2y, তাদের ঘূর্ণন গতি শক্তি সমান, তার মানে কি ই এর মান দুইটারই কি সমান, তাহলে কৌণিক ভরবেগের অনুপাত কত, কৌণিক ভরবেগের অনুপাত কত, তার মানে আমরা আই এর মানটা আমরা এল এর মানটা কত আমরা সেটা জানি না। আচ্ছা আমরা এই সূত্রটা পড়াই না এখনো, তারপরে পরে যখন পড়াবো তারপরে আমরা করবো। আমরা তারপরে এখানে বলে দিই যে কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আমরা সেটা লিখতে পারি আর পি, এই সূত্রটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। বুঝছো, তো কৌণিক ভরবেগের অনুপাত কত সেটা আমাদের বের করতে হবে। ওকে, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা কথা 22 এবং 23 সাল, কি বলছে দ্বিগুণ চক্রগতির ব্যাসার্ধ একটি বস্তু জড়তার ভ্রামক একই রেখে, তার মানে আইটা একই, কিন্তু আমাদের কি আগে যা চক্রগতির ব্যাসার্ধ তার দ্বিগুণ হয়ে গেছে, তাহলে এর বর প্রথম বরের তুলনায় কত হবে, তাহলে আমরা একটু চিন্তা করতো, যেহেতু আই ইকুয়াল টু আমরা কি করছি, আচ্ছা আমরা আই ইকুয়াল টু করছি এম কে স্কয়ার, তাই না, যেহেতু আমাদের বরটা আমরা জানি না, প্রথমটার বর এম ধরে নিতে পারি আমরা, এই ক্ষেত্রে আমরা একটা ধরলাম আমরা আই ওয়ান ইকুয়াল কত এম ওয়ান কে ওয়ান স্কয়ার,
আরেকটা হচ্ছে কত I2 ইকুয়াল কত M2 K2 স্কয়ার। দেখো আমরা এই দুইটা কি সমান না, তাহলে একটা একটা সমান লিখতে পারবো। তাহলে আমরা কি M1 K1 স্কয়ার ইকুয়াল কত M2 K2 স্কয়ার। আমরা বের করবো কার মান, M2 এর মান না, দ্বিতীয়টার বরের মান। তাহলে M1 K1 স্কয়ার ডিভাইড বাই কত K2 স্কয়ার ইকুয়াল কত M2। দেখো প্রথমটার বর M, কিন্তু আমাদের বর তো আমরা জানি, কিন্তু কি বের করতে হবে বলো তো? বের করতে হবে আমি K1, K1টা প্রথমটা আমরা কে ধরবো, তাই না, M ইন্টু K1 স্কয়ার, আর পরেরটা কি করছে দ্বিগুণ ব্যাসার্ধ করা হয়েছে 2K1 হোল স্কয়ার। তাহলে আমরা এই পাশে পাইতেছি কত M2, এটা হচ্ছে M1। তাহলে আমরা M2 ইকুয়াল টু আমরা কত পাইতেছি বলো তো? এইখান থেকে আমরা কি M1 তো থাকলোই, K2 কাজ স্কয়ার থাকবে, তার মানে কত হচ্ছে 1/4 কত M1। তাহলে আগে যা ছিল তার কত 1/4 অংশ। তাহলে এতটুকু হচ্ছে আমাদের কি জড়তার ভ্রামক। তাহলে এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহলে আনসারটা হচ্ছে ডি নাম্বার। দেখো আমরা কৌণিক ভরবেগ, তাহলে আমরা কৌণিক ভরবেগটা হচ্ছে কি কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের গুণফলকে আমরা কি বলা হয় কৌণিক ভরভেক্টরের গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ। ধরো আমরা একটা অক্ষ আছে, এখান থেকে কেন্দ্র থেকে এটার ব্যাসার্ধ 4, এটার উপর আমরা একটা বল প্রয়োগ করতেছি, সেটা হচ্ছে F পরিমাণ বল। কেন্দ্র বরাবর যে বলটা হচ্ছে এদের কোন অ্যাঙ্গেলটা সেটাকে আমাদের বলে কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ L, এটা আমরা ম্যাথমেটিক্যালি হিসাব করতে পারি L ইকুয়াল টু আর ওমেগা। এটা আমরা বলতে পারি যে কৌণিক ভরবেগ ইকুয়াল টু কত আর ইন্টু পি। আর মানে হচ্ছে কি, আর হচ্ছে রৈখিক ব্যাসার্ধ, আর পি মানে হচ্ছে কি রৈখিক ভরবেগ। তাহলে আমরা মান বের করতে গেলে আমরা যেহেতু এটা ক্রস গুণন, অবশ্যই সাইন থিটা হবে, আর পি সাইন থিটা। এটার দিকটা কি, যেই কণাটা আমরা এইখান থেকে যদি এইভাবে বল প্রয়োগ করা হয় এদের লম্ব বরাবর হবে। আমরা এই ব্যাসার্ধটা যদি আর হয় এদের কি লম্ব বরাবর হবে, তো এটা একটু মনে রাখবা। তো এ হচ্ছে কি এককটা কি কৌণিক ভরবেগের। দেখো আমরা এককটা আমরা বের করতে পারি সহজ, কারণ আমরা এল ইকুয়াল টু ব্যাসার্ধর বর কত এম, আচ্ছা ভরবেগ, তাহলে আমরা কি জানি কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে কি পাইতেছি বলতো কেজি কত মিটার স্কয়ার পার কত সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের একক, বা আমরা এখানে ব্যাখ্যাটার দিক মাত্রাটা কি এম এল স্কয়ার টি বার 2। আমাদের এইটুকু আমাদের কভার হয়ে গেল। তাহলে আমরা এতটুকু মনে রাখবো। তাহলে দিকটা কেমন হবে, এই বেদের সমতলের উপর লম্ব বরাবর। তাহলে এই সমতলের উপর লম্ব মানে কি এইবার লম্ব বরাবর হতে পারে, এদের সমতলের উপর লম্ব বরাবর হবে। দেখো কৌণিক ভরবেগ এবং কি কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, তাহলে যে কৌণিক ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা। কৌণিক বেগের এবং জড়তার মধ্যে সম্পর্ক, এখানে আরেকটা জিনিস লিখে নিতে পারো, জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক, ভ্রামকের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো আমরা জড়তার ভ্রামক পেলাম এল ইকুয়াল টু কত আই কত ওমেগা। এই যেটা হচ্ছে এল হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, আর আই হচ্ছে কি জড়তার ভ্রামক, ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ। তাহলে এই জিনিসটা আমরা একটু লিখে নিতে পারি, কৌণিক বেগ হলো জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের গুণফল। এইটুকু আমাদের গেল। তারপর আসে আমাদের কি টর্ক দেখবো। দেখো টর্কটা কি, টর্ক সেম ভাবে একটা একটা বিন্দুতে ওই বিন্দুটা ব্যাসার্ধ হয় এবং ওই বিন্দুর উপর যতটুকু আমাদের বল প্রয়োগ করা হয়, দেখো এই যে ব্যাসার্ধ এবং এটার উপর যে এফ পরিমাণ বল প্রয়োগ করি, ধরুন আমাদের এই ব্যাসার্ধটার সাথে এই যে দিকে আমাদের ব্যাসার্ধ, এটা কি করছে থিটা কোণ উৎপন্ন করে, তখন এর কৌণিক বরাবর ব্যাসার্ধ ভেক্টর বল এর ক্রস গুণফলকে আমাদের কি বলা হয়, বা ভেক্টর গুণফলকে আমাদের কি বলা হয় টর্ক বলা হয়। তাহলে আমরা টর্ককে টাও দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা কি আর ক্রস কত হবে ওই ব্যাসার্ধের উপর যতটুকু বল হবে এফ, এটাকে আমাদের বলা হয় কৌণিক বা টর্ক বলা হয়। টর্ককে প্রকাশ করা হয় কি দ্বারা আর দ্বারা, ম্যাথমেটিক্যাল হিসাব টাও ইকুয়াল টু আর ক্রস এফ। আর হচ্ছে কি ওই কণা থেকে ওই বিন্দু থেকে ওইটুকুর ব্যাসার্ধ। তাই আমরা এল ইকুয়াল টু কত আর সাইন থিটা, মাত্রা হচ্ছে কত নিউটন মিটার, সরি একক হচ্ছে নিউটন মিটার, মাত্রা হচ্ছে কি এম এল স্কয়ার 3/2। এটা হচ্ছে আমাদের কার টর্কের মাত্রা। পরে আসো আমরা দেখি টর্ক হচ্ছে আমাদের কি নিউটন বলে টর্ক, এবং এদের কি সমতলের উপর লম্ব বরাবর, যেই বিন্দুতে কাজ করবে সেটার কি উপর কি লম্ব বরাবর হবে। টর্ক কৌণিক ভরবেগ, sorry, এখানে কৌণিক ভরবেগ টর্ক হবে, টর্ক এবং কি কৌণিক হচ্ছে কি টর্ক কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, ত্বরণের মধ্যে সম্পর্ক। দেখো আমরা টাউ ইকুয়াল টু আমরা সেটা পাবো আই আলফা, এটা হচ্ছে আমাদের কৌণিক
হচ্ছে কি তর্কের মধ্যে সম্পর্ক জড়তা আর ভ্রামক এবং কি কৌণিক ত্বরণের গুণফলটা হচ্ছে আমাদের কি তর্ক। ওকে, আসো আমরা একটা প্রশ্নে আসছে এখান থেকে হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তর্কের একক কোনটি? তর্ক টাও ইকুয়াল টু আমরা কি করছি সেটা হচ্ছে কত আর প্লাস হচ্ছে এফ, তাহলে আর এর একক হচ্ছে মিটার আর বলের একক হচ্ছে নিউটন, তাহলে আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে লিখি নিউটন মিটার। এটা হচ্ছে আমাদের কি তর্কের একক, বুঝছো? তো চলো আমরা দেখি পরবর্তী প্রশ্ন কি। ওকে, আমাদের আপাতত হচ্ছে কি নিউটনিয়ান বলবিদ্যার মোটামুটি যতগুলো পড়াইলাম এটুকু আপাতত মনে রাখো, তা আমরা পরবর্তী আরেকটা লেকচারের মাধ্যমে আমরা কি এখান থেকে একটু এক্সট্রা অর্ডিনারি কিছু কোশ্চেন সলভ করব। তো তোমাদেরকে বলবো যারা হচ্ছে কি ক্লাসটা করতেছো অবশ্যই কি লাইক কমেন্ট করবা। আর হ্যাঁ, তোমাদের জন্য যে ফিজিক্স কোর্সটা আছে ডিউ হচ্ছে এইচএসসি 24 এবং এইচএসসি 23 এদের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করছি। সেই কোর্সটা হচ্ছে কি হচ্ছে আরইউ কোশ্চেন ব্যাংক সলভ, আরইউ প্লাস হচ্ছে কি জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজ। ওকে, দেখো এই সিরিজটা থেকে আমাদের কোশ্চেনগুলা কিরকম আসবে সেই কোশ্চেনগুলো এই কোর্সে তোমার কোর্স ফিটা একদম খুব স্বল্প। কোর্স ফি, এই কোর্স ফিটা হচ্ছে 250 টাকা, বুঝছো? এইটুকু তুমি যদি সাফার করতে পারো আশা করি তোমার ভালো হবে। তুমি কোর্সে ভর্তি হতে চাও তার জন্য যোগাযোগ 089372325 অথবা তুমি কমেন্ট করো, ক্লাসের নিচে কমেন্ট করো এবং কোর্সের ডিটেলস সম্পর্কে তোমাকে বলে দেওয়া হবে। তো সাথে কি কি পাবা কোর্সে? কোর্সে হচ্ছে কি কোর্সে পাইতেছি হচ্ছে 14টা এক্সাম পাবা। তারপর হচ্ছে কি লাইভ ক্লাসগুলো পাবা, লাইভ বা রেকর্ড ক্লাসগুলো পাবা, যে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর অধ্যায়ভিত্তিক কোশ্চেন সলভ পাবা। প্রতিটি অধ্যায় ভিত্তিক প্রশ্ন সমাধান পাবো, প্রশ্ন প্রশ্ন সমাধান সিরিজ পাবো। ডান? ওকে, হ্যাঁ, এতটুকু মনে রাখবা যে কোর্সে ভর্তি হলে তোমার কোনো টাকা কভার যাবে না। এইটুকু মনে রাখলেই আশা করি তোমার অ্যাডমিশনের যতটুকু প্রয়োজন হয় ভাইয়া ঠিক ততটুকু তোমাকে কি করে দিবে, কভার করে দিবে।